হুম হুম ঠিক আছে। শুরু কর। তো লাস্ট দিন আমরা তোর নাম্বার সিস্টেম পড়েছিলাম, ঠিক আছে? আই হোপ মনে আছে কি জানি না নেই তোদের। ওকে, তো আমরা ওখানে অনেক কিছু সেট দেখেছিলাম নাম্বারের, যার মধ্যে অনেক কিছু ছিল ইন্টিজার, ঠিক আছে? তারপরে কি ছিল রেশনাল, ইরেশনাল, তারপরে রিয়েল নাম্বার, ইমাজিন নাম্বার, যার মধ্যে আমি একটা লেআউট দিয়েছিলাম। সেই লেআউটটা কি ছিল, ঠিক আছে? আমরা যেই এরকম পজিটিভ ইন্টিজার যারা, তাদেরকে আমরা দেখাই আই প্লাস দিয়ে, ঠিক আছে? আর যারা নেগেটিভ ইন্টিজার, আই মাইনাস দিয়ে দেখাই। আর যারা মানে এমন একটাই নাম্বার আছে যেটা পজিটিভ ইন্টিজারও বলে না, আবার নেগেটিভ ইন্টিজারও বলে না, তাদেরকে ওরা বলে, তাকে কি বলে, নন পজিটিভ নন নেগেটিভ ইন্টিজার। এরকম একটাই নাম্বার আছে, সেটা হচ্ছে জিরো, ঠিক আছে? আচ্ছা, এই যে পজিটিভ, নেগেটিভ আর জিরো, এই তিনটেকে মিলিয়ে দিলে আমরা যে বড় সেটটা পাই, সেটাকে আমরা বলি ইন্টিজার, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা ইন্টিজারকে তিনটে ভাগে ভাগ করি: পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার আর জিরো। ওকে, আচ্ছা, এই ইন্টিজার ইন্টিজার কেমন হয় আমরা জানি যে 0, 1, 2, -1, -3 এগুলো হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? যেগুলো এরকম নয় বা যেগুলো দশমিক সংখ্যা, সেগুলোকে কি বলে, নন ইন্টিজার। ওগুলোকে আমরা দেখাই আই ড্যাশ দিয়ে। ওকে, আচ্ছা, এই যে আই আর আই ড্যাশ, ইন্টিজার আর নন ইন্টিজার, এই দুজনকে যদি মিলিয়ে দিই, আমরা যে নাম্বার সেটটাকে পাই সেটাকে বলি আমরা রেশনাল নাম্বার, দেখে আমরা কিউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর যেগুলো রেশনাল নয়, তাকে আমরা বলি ইররেশনাল নাম্বার, দেখে আমরা কিউ ড্যাশ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তো কিউ আর কিউ ড্যাশ, রেশনাল আর ইররেশনাল নাম্বার মিলিয়ে দিয়ে আমরা যে বড় সেটটা পাই, ঠিক আছে, সেটাকে আমরা বলি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার অ্যাকচুয়ালি কি, যেগুলো আমরা নাম্বার লাইনে দেখতে পাই, পুরো নাম্বার লাইনটাই হচ্ছে আমার রিয়েল নাম্বার। আচ্ছা, এই রিয়েল নাম্বারকে বাদ দিলে, যেটা তোর পরে পড়বি, আরো একটা ধরন হয়, সেটাকে বলে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। কি জিনিস এগুলো পরে আসবে, ইমাজিনারি নাম্বার। আচ্ছা, এই যে রিয়েল আর ইমাজিনারি, এই দুটোকে যদি আমি মিলিয়ে তাহলে একটা বড় সেট পাই, যেটা সর্বাধিক বড় সেট, সেটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। জেড দিয়ে দেখেন। এত অব্দি আমরা লাস্ট দিন করেছিলাম, ঠিক আছে? এই নাম্বার সিস্টেমটা জানা উচিত। কালকে যদি এরকম বলে দেয় যে এন এন বিলংস টু, এটাকে বলে বিলংস টু এপসাইলন দিয়ে দেখে, বিলংস টু আর, ঠিক আছে? তার মানে কি, এন একটা রিয়েল নাম্বারের সেটের মধ্যে পড়ে, ঠিক আছে? বা কেউ যদি বলে এন বিলংস টু আই, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে যে এন বিলংস টু ইন্টিজার, এর মানে হচ্ছে এন বিলংস টু ইন্টিজার। এটার মানে কি, এন বিলংস টু রিয়েল নাম্বার, টু রিয়েল নাম্বার, ঠিক আছে? যেগুলো আমরা আগের দিন দেখেছিলাম। ওকে, তো আজকে ওখান থেকে প্রসিড করবো নেক্সট। আমরা বেসিক যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, সেগুলো আমরা জানবো। আচ্ছা, নেক্সট কি জানা দরকার? তোরা কখনো শুনেছিস তো এইচসিএফ, এলসিএম ছোটবেলায় করেছিলিস? আমি সেগুলো একবার রিভাইজ করাবো, ঠিক আছে? এইচসিএফ মানে জানিস তো, এইচসিএফ এর ফুল ফর্ম এইচসিএফ এন্ড এলসিএম। এইচসিএফ এন্ড এলসিএম শুনেছিস কখনো? এইচসিএফ এর বাংলা মানে, বাংলা হয়তো শুনেছিস গসাগু, এলসিএম এর বাংলা শুনেছিস হয়তো লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বাংলায় শুনেছিস, ঠিক আছে? ইংলিশে হয়তো শুনিস, আমি শুনি না একবার। তো এইচসিএফ এর মানে কি, এইচসিএফ এর বাংলা আমরা অ্যাকচুয়ালি কাজটা জানি কি করতে হয়। এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। কারণ আমরা তো পরীক্ষা ইংরেজিতে, তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর এলসিএম এর মানে হচ্ছে, এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর লিস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? দেখ, এইচসিএফ এর পাতি মানে হচ্ছে যে কমন নেওয়া। আমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমি কত কমন নিতে পারি, ঠিক আছে? কমন নিতে হবে, ঠিক আছে? যেমন আমি তোকে দেখাচ্ছি, যদি বলি যে এইচসিএফ অফ 2, 4, 8, ঠিক আছে? তো এই তিনটে নাম্বার যদি আমি এইচসিএফ বার করতে বলি, আমি কি বললাম যে এইচসিএফ মানে হচ্ছে কমন নেওয়া, মানে আমি এর থেকে কতটা ম্যাক্সিমাম নাম্বারটা আমি কমন নিয়ে বার করতে পারবো। আচ্ছা বল, এখান থেকে আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই তিনটে নাম্বার দিয়ে কি কমন নিতে পারবো, বলতে পারবি? 2, 4, 8 এর মধ্যে
ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কি কমন যাবে? 2, 4 আর 8 এর মধ্যে 2 2 যাবে এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এই তিনটে নাম্বারে এইচসিএফ হচ্ছে 2। আচ্ছা, যদি আমি বলি এইচসিএফ অফ 5, 7, 3, তাহলে এই তিনটে এইচসিএফ, এই তিনটে নাম্বার এইচসিএফ কি হবে বলতে পারবি? এই তিনটে নাম্বার এইচসিএফ হবে 1। ঠিক আছে, তো সিম্পল। এইচসিএফ মানে হচ্ছে যে এইচসিএফ মানে কি, আমি যে কতটা কোন মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত কমন নিতে পারছি, সেটাই হচ্ছে আমার এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, আচ্ছা লিস্ট কমন মাল্টিপল, এই এই শব্দটা যদি ধরতে পারিস তাহলেই বুঝে যাবি। ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল মানে, আচ্ছা তিনের মাল্টিপল কি কি হয়? আমি বলছি যে তিনের মাল্টিপল কি কি হয়। তিনের মাল্টিপল হয় 3, 6, 9, 12, আর জানিস তোরা সোয়ান। ঠিক আছে, আচ্ছা যদি আমি বলি চারের মাল্টিপল কি কি হয়, চারের মাল্টিপল হয় 4, 8, 12, 16। ঠিক আছে, তারপরে সোয়ান, যাই টেবিল লিখছি। এবার আমি যদি বলি দেখ এগুলো হচ্ছে তিনের মাল্টিপল, চারের মাল্টিপল, এরকম অনেক অনেক হতে পারে, অনেক। ঠিক আছে, তো আমি বলছি যে 3 আর 4-এর মধ্যে, 3 আর 4-এর এলসিএম ভালো করে বুঝ। ঠিক আছে, 3 আর 4-এর এলসিএম মানে এই এই দুটো নাম্বারের লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা এর মাল্টিপল এইটা, এর মাল্টিপল এইটা। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে কমন মাল্টিপল, এই দুটোর মধ্যে কমন মাল্টিপল সবার আগে কে আসছে? লিস্ট কে আসছে, মানে এরও তো অনেকগুলো মাল্টিপল আছে, তো এরও অনেকগুলো মাল্টিপল আছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একাধিক মাল্টিপল দুজনের ম্যাচ করতে পারে, একাধিক মাল্টিপল দুজনের ম্যাচ করতে পারে, কিন্তু সব থেকে ছোট মাল্টিপল কোনটা যেটা দুটোর কমন আছে? তুই দেখ এখান থেকে দেখ, দেখবি 12, এখান থেকে দেখবি 12, এরপরে আরো হয়তো মিলতে পারে, কিন্তু সব থেকে ছোট এই দুটোই মিলছে। তো এই দুটোর এলসিএম ওই জন্য আমরা বলি 12। ওই জন্য বলে 3 আর 4-এর লসাগু কত হয়? 12 তোরা বলিস। ঠিক আছে, গল্পটা এইটা। ওকে, বুঝতে পারলাম। আর এলসিএম কি করে করতে হয়, এই টেবিল ফেবিল না লিখে সেটাও তোরা জানিস। ঠিক আছে, আমরা ছোটবেলায় এলসিএম অনেকবার করেছি। যদি আমি বলি এলসিএম অফ 3, 6, 9। ঠিক আছে, তো আমরা এরকম ভাবে কি করতাম, দাগ কাটতাম 3, 6, 9। ঠিক আছে, তারপর কি করতাম, 3 দিয়ে ভাগ করতাম, 3, 2, এরকম ভাবে। তারপর দেখতাম যে আর কিছু দিয়ে যাবে কিনা। ঠিক আছে, অনেক এরকম ভাবে করে যে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে এরকম এক, না এরকম দরকার নেই অ্যাকচুয়ালি, আমরা এত অব্দি করি, এটাকে সলভ করে দিতাম যে এখানে। তারপর আমরা দেখতাম 3 দুগুণে 6, 3 তিরিকে 9। ঠিক আছে, 3 দুগুণে 6 আর 3 6 18, 18। রাইট, এরকম ভাবে আমরা এলসিএম করতাম, লসাগু করতাম। তো এগুলো আমরা জানি। ঠিক আছে, কিন্তু আমাকে যদি ফ্র্যাকশন দেয়, ঠিক আছে, আমি যদি এরকম ভাবে কালকে দেয় যে এটা ইম্পর্টেন্ট, এটা হয়তো জানিস না, যে এইচসিএফ অফ এ বাই বি, সি বাই ডি, ই বাই এফ। আমাকে যদি এরকম ভাবে নাম্বার গুলো দেয় ফ্র্যাকশনে, ঠিক আছে, আর যদি বলে এইচসিএফ বার করো, তাহলে আমরা সেটার এইচসিএফ কি করে বার করবো ভালো করে শুনি। যখনই এরকম ভাবে আমাকে বার করতে দেবে এইচসিএফ, তখন আমরা কি করব, ওপরের নাম্বার গুলোর এইচসিএফ নেব। মানে আমরা এইচসিএফ নেব অফ এ, সি, ই, আর নিচের নাম্বার গুলোর এলসিএম নেব, বি, ডি, এফ। ওকে, যেমন একটা কোয়েশ্চেন যদি আমি তোকে দিই যে এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 2, 3, 4, 5। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করে সলভ করবো, আমরা উপরের দুটোর এইচসিএফ নেব 2, 4, আর নিচের দুটো নাম্বারের আমরা এলসিএম নেব 3, 5। তো উপরের দুটোর এইচসিএফ কি হয়ে যাবে 2, আর নিচের দুটো নাম্বারের এলসিএম কি হয়ে যাবে 15। তাই তো, এলসিএম আমরা লসাগু তো করতে পারি, 3 আর 5-এর লসাগু এলসিএম কত 15। রাইট, তো উপরে 2 আর 4-এর এইচসিএফ 2, আর নিচে 3 আর 5-এর এলসিএম 15। তাহলে এই যে এইচসিএফ অফ 2/3, 4/5 এর এইচসিএফ কত 2/15। গট মাই পয়েন্ট? লেখা হলে বলিস, মুছে দেবো। মুছে দিই। সেম ভাবে আমরা যদি ফ্র্যাকশনে এলসিএম করতে যাই,
2/3, 4/7, 3/5। ঠিক আছে, যদি আমি এর এলসিএম করতে যাই সেম ভাবে আমরা কি দেখ এখানে আমাকে করতেটা কি হচ্ছে এলসিএম। তো সবসময় মনে রাখবি যেটা তোকে করতে হচ্ছে সেইটা উপরে দেবো আর ঠিক তার অন্যটা নিচে দেবো। ঠিক আছে, কি বললাম? যেটা আমায় করতে দিচ্ছে সেটা আমি উপরে দেবো, যেটা করতে ইচ্ছে সেটা আমি উপরে দেবো আর বাকি অন্যটা আমি নিচে দেবো। যেমন আমাকে এলসিএম করতে বলেছে তো আমি উপরের নাম্বার গুলো এলসিএম নেবো। 2, 4, 3 ডিভাইডেড বাই উপরে আমি এলসিএম নিলাম তো এর সাথে সাথে কি হবে এইচসিএফ। এইচসিএফ অফ 3, 7, 5। ঠিক আছে, তো যদি তুই 2, 4, 3 এর এলসিএম করিস তাহলে কত আসবে? ঠিক আছে, আমরা 2, 4, 3 যদি এলসিএম করি এটা তো জানি 2, 2, 3, রাইট? 12 কত হবে? 2 × 1 × 2 × 3। ঠিক আছে, উইচ ইজ 12। আর নিচে যদি আমি এটা এইচসিএফ নিই, আচ্ছা দেখ এখান থেকে এইচসিএফ যদি আমি বার করি তাহলে কত হবে? কোনো কমন ফ্যাক্টর নেই, কোনো কমন ফ্যাক্টর নেই। তো মানে কোনো কমন ফ্যাক্টর নেই মানে 1 আছে, 1 আমি কমন নিতে পারি, তো ডিভাইড বাই 1। তো অ্যান্সার হচ্ছে আমার কত? 12। হয়েছে? ডান। মুছে দিচ্ছি। আচ্ছা এটাও মনে রাখবি এই যে এলসিএম আমরা দুটো রেশনাল নাম্বার যদি থাকে ওই দুটোর এলসিএম একটা রেশনাল নাম্বার হয় এবং সেটা পসিবল। ঠিক আছে, দুটো রেশনাল নাম্বারের এলসিএম নেওয়া পসিবল এবং সেটা একটা রেশনাল নাম্বারই হয়। কিন্তু একটা রেশনাল আর একটা ইররেশনাল নাম্বারের এলসিএম নট পসিবল। কাল যদি আমি বলি তোকে 2 আর পাই এই দুটোর মধ্যে তুই এলসিএম কর, ঠিক আছে, এলসিএম অফ 2, পাই, ঠিক আছে, তুই কখনোই বলবি না যে এলসিএম 2 পাই হয়, নেভার। কারণ কি, এটা একটা রেশনাল নাম্বার আর এটা একটা ইররেশনাল নাম্বার, একটা রেশনাল একটা ইররেশনাল এর মধ্যে কখনোই আমি এলসিএম নিতে পারবো না। ঠিক আছে, হোয়াট মাই পয়েন্ট? হয়ে গেছে? মুছে দিচ্ছি। আচ্ছা যদি যদি আমার ভিডিও অফ হয়ে গেছে। ভিডিও অফ হয়ে গেছে? হুম। সবার অফ হয়ে গেছে? হ্যাঁ দাদা, অফ হয়ে গেছে। এবার দেখাচ্ছে? হ্যালো? না। আচ্ছা আচ্ছা, কত দেরি কেন? এবার দেখাচ্ছে? হ্যালো? না, দেখা যাচ্ছে না। না দাদা, দেখা যাচ্ছে না। আবিরটা দেখা যাচ্ছে? দেখো তো। খুব না ঝাপসা। মানে নেটওয়ার্ক প্রবলেম না কিছু, স্ক্রিনই দেখা যাচ্ছে না? নেটওয়ার্ক প্রবলেম বলুন দেখা দাদা। যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখ আস্তে আস্তে প্রবলেম হলে বলিস। আসছে, এবার দেখা যাচ্ছে?
হ্যাঁ। লিখবো? তো আমি যদি এবার দেখি যে একটা রেশনাল, দুটো রেশনাল নাম্বার আমি বললাম যে পসিবল এলসিএম করা, একটা রেশনাল একটা ইরেশনাল কখনোই পসিবল নয়। তো দুটো যদি ইরেশনাল নাম্বার দেয় তখন এটা তখনই পসিবল ইফ পসিবল if they are of same type. এটার মানে কি, এটা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবি। ঠিক আছে, এটা লিখে নে। এটার মানে কি অ্যাকচুয়ালি, যদি আমি দুটো ইরেশনাল নাম্বারের এলসিএম করি, যেমন √2 √3, আমি বলেছিলাম যে মৌলিক সংখ্যার উপর যদি রুট হয়, ঠিক আছে, প্রাইম নাম্বারের উপর যদি রুট হয় তাহলে সেগুলো হয় আমার ইরেশনাল নাম্বার, কারণ আমি জানি যে এটা একটা ইরেশনাল নাম্বার, এটা একটা ইরেশনাল নাম্বার। এই দুজনের যদি আমাকে বলে যে এলসিএম বার করতে, তাহলে ফার্স্ট ইনস্ট্যান্ট আমাকে হয়তো আমি যদি না জানি, ঠিক আছে, তো আমি কি বলতে পারি ম্যাক্স টু ম্যাক্স, হয়তো এই দুটোর এলসিএম কি হবে √6, কারণ আমরা জানি যদি না হয়, আমাদের একটা বেসিক বুদ্ধি এটাই বলে যে দুটোর মধ্যে যদি এলসিএম না হয় তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন হয়, রাইট, এটাই হয়। ঠিক আছে, তো এটা কি কারেক্ট উত্তর? এটা আমরা চেক করব। এটা আমরা কি করে চেক করব? আমরা এই যে অ্যান্সারটা আমরা পাচ্ছি এলসিএম করে, ওকে, ওটাকে আমরা এই দুটো নাম্বার দিয়ে ডিভাইড করে দেব। ঠিক আছে, √2 দিয়ে ডিভাইড করব, আর আমরা √6 কে √2 দিয়ে ডিভাইড করবো, আর √6 কে √3 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা, √6 কে √2 দিয়ে যদি আমি ডিভাইড করি, আমি দেখবো যে আমি কি পাচ্ছি। দেখ, যদি আমি √2 কে √6 দিয়ে √6 কে √2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাবো? √3। আর √3 কে যদি √6 দিয়ে ডিভাইড করবো তাহলে √2 পাবো। ঠিক আছে, এবং এই ব্যাপার হচ্ছে যে এই দুটোই কি ইন্টিজার নয়, এই দুটোই আমি জানি যে ইন্টিজার নয়। যদি আমার দুটো ইরেশনাল নাম্বারের এলসিএম যেটা আমি পাচ্ছি, ঠিক আছে, বা আমি যেটাকে ভাবছি যেটাই এলসিএম হবে, ঠিক আছে, সেটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নাম্বার দিয়ে, যেই মানে এলসিএম এর মধ্যে যে নাম্বারগুলো আছে, ইরেশনাল নাম্বারগুলো আছে, সেই ইরেশনাল নাম্বারগুলোকে যদি আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করি, আর যদি আমি ইন্টিজার না পাই, ইন্টিজার যদি আমি না পাই, তাহলে আমি বুঝবো যে এলসিএমটা পসিবল না। যদি আমি এখানে ইন্টিজার পেয়ে যেতাম, এর এই যে √3 √2 এগুলোর জায়গায় যদি আমি কোনো ইন্টিজার নাম্বার পেতাম, তাহলে সেটা পসিবল, বলতাম যে হ্যাঁ এটা পসিবল। তো এই ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে এলসিএম অফ √2 and √3 ইজ নট পসিবল। ঠিক আছে, আমি যেটা বললাম, ঠিক আছে, সেটা ফান্ডা। কি বললাম? যে এলসিএম অফ a, b দুটো নাম্বার আছে, ঠিক আছে, ও দুটো এলসিএম যদি আমি সি বার করি, আমরা আমরা যেরকম ভাবে বার করি সি, ঠিক আছে, যেরকম ভাবে মাল্টিপ্লাই করে যদি বার করি সি, ঠিক আছে, দেন সি বাই এ and c by b should be integer. Okay, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবি, ধরে নে দুটো নাম্বার, ঠিক আছে, দুটো নাম্বারের আমি এইচসিএফ নিয়েছি আর এলসিএম নিয়েছি। কি বললাম? যে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের আমি এইচসিএফ নিয়েছি আর এলসিএম নিয়েছি। সেই দুটো নাম্বারের এইচসিএফ আর এলসিএম কে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে সেটা ইকুয়াল টু সেই দুটো নাম্বারেরই মাল্টিপ্লিকেশনের সমান। প্রোডাক্ট অফ HCF and LCM
is equal to product of two numbers. ঠিক আছে, এটাও একটা রিমার্ক। ধরে নে এলসিএম অফ এ কমা বি যদি আমাকে সি উত্তর দেয়, আর এইচসিএফ অফ এ কমা বি যদি আমাকে ডি উত্তর দেয়, তাহলে আমি বলতে পারবো যে সি ইন্টু ডি ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি। ঠিক আছে, এটাই আমি বললাম, অ্যাকচুয়ালি এটাই লেখা। ওকে, মুছে দি। হ্যাঁ ঠিক আছে, তো একটা কোয়েশ্চেন, ফাইন্ড প্রোডাক্ট অফ two numbers if their HCF is 4 and LCM is 36. বলতে পারবি দুটো নাম্বারের HCF 4 বলছে আর ওই দুটো নাম্বারের LCM 36 বলছে। এবার তোকে জিজ্ঞেস করছে ওই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন কত হবে। আমি এক্ষুনি আগে যে রুলটা বললাম ওটা ফলো কর। দেখ ওখানে আমি কি বলেছি, যে দুটো নাম্বারের যদি আমাকে HCF দিয়ে দেয় আর LCM দিয়ে দেয়, ঠিক আছে, ওই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি যেটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু যে দুটো নাম্বারের আমি এলসিএম এইচসিএফ করেছি সেই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন করে যেটা পাবো ওই দুটো ইকুয়াল, তাই তো? ওটাই তো বললাম। তো যদি আমি ধরে নিই যে এই যে 4 আর 36, এই 4 আর 36, এই চারটা পেয়েছি আমি দুটো নাম্বার এ আর বি, এই দুটোর এইচসিএফ করে আমি 4 পেয়েছি, আর এই যে 36 যেটা পেয়েছি ওটা সেই এ আর বি এর এলসিএম করে আমি 36 পেয়েছি। তো এ ইন্টু বি কি হয়ে যাবে আমার 4 ইন্টু 36। ঠিক আছে, তো এই দুটো নাম্বারের যে আমি এইচসিএফ করে যেটা পাচ্ছি আর এলসিএম করে যেটা পাচ্ছি, ঠিক আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে দ্যাট ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, which is কত 144। এটা দেখা যাচ্ছে তো এবার? হ্যাঁ ওকে, লেখা গেছে। Next question, find product of two numbers if their HCF is 25 and LCM is 5. বল, এটা তো বলে দিতে পারবি এবার কত হবে? একশো পঁচিশ। 125, কিন্তু এটা ভুল। কেন ভুল? আমি এটা ট্রিক করলাম। ট্রিকটা এটাই করলাম, তুই যদি ভালো করে দেখিস যে এইচসিএফ কত বলেছে 25 আর এলসিএম কত বলেছে 5, ঠিক আছে? তো এটা তোদের মনে রাখা উচিত যে এইচসিএফ সবসময় ছোট হয় এলসিএম এর দিয়ে, গসাগু সবসময় ছোটই হয় লসাগু দিয়ে, তাই তো দুটো নাম্বারে, তাই হয় তো? ঠিক আছে, তো এইচসিএফ ইজ 125 ইজ রং অ্যান্সার। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এইচসিএফ ইজ লেস দ্যান এলসিএম অলওয়েজ। তো কোশ্চেনটাই রং, তো নো অ্যান্সার। নেক্সট যেটা শিখবো, ঠিক আছে, এটা ভালো করে শিখবি কি বলছি। ওকে, ইটস ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে রিমাইন্ডার থিওরেম। আমরা আস্তে আস্তে একটু উপর দিকে যাব, অনেকটা অ্যাডভান্স যাবো। রিমাইন্ডার থিওরেম কি বলছে? ইফ px একটা পলিনোমিয়াল ইজ পলিনোমিয়াল
আই হোপ তোরা পলিনোমিয়াল জানিস। পলিনোমিয়াল অফ ডিগ্রি greater than 1 and a is a real number বা এরকম ভাবে দেখা a belongs to r if px is divided by x minus a, then remainder is equal to pa. ঠিক আছে, এটা আমার রিমাইন্ডার থিওরেম। কি মানে, কি বোঝাচ্ছে বলছি এক্ষুনি। ধরুন একটা পলিনোমিয়াল আছে px, একটা পলিনোমিয়াল, ঠিক আছে। তো ওই পলিনোমিয়ালটাকে আমি ভাগ করছি, কি দিয়ে ভাগ করছি না এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি। ভাগ করার পর যে রিমাইন্ডারটা পড়ে থাকবে মানে ভাগশেষ সেটা পড়ে থাকবে, দ্যাট ইজ ইকুয়াল টু পি এ। একটা এক্সাম্পল দিই, ফাইন্ড রিমাইন্ডার if x cube plus x plus 1 is divided by x minus 1। ঠিক আছে, এটা কোশ্চেন। তো এই গল্পে আমার পলিনোমিয়াল কে এটা হচ্ছে আমার পলিনোমিয়াল। ঠিক আছে, তো এই পলিনোমিয়ালটি আমি যেখানে px এর কথা বলছিলাম এটাই আমার সেই পলিনোমিয়াল, px ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স প্লাস 1। এটাকে আমি ভাগ করছি এক্স মাইনাস 1 দিয়ে। এই পলিনোমিয়ালটাকে আমি ভাগ করছি এক্স মাইনাস 1 দিয়ে। তো আমি জিজ্ঞেস করছি তাহলে ভাগশেষ কি থাকবে, এই ভাগশেষটা কিভাবে বার করবো, রিমাইন্ডার থিওরেম কাজে লাগবে। রিমাইন্ডার থিওরেম কি বলে, ঠিক আছে, যদি এটাকে আমি যদি এইটা দিয়ে ভাগ করি, বাস ইন দ্য সেন্স অফ এখানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার কি হয় পি এ। এখানে এর জায়গায় কি আছে 1, এখানে এর জায়গায় কি আছে 1, তো আমার রিমাইন্ডার কি হবে p1। আচ্ছা p1 মানে কি, px মানে এইটা, px মানে এইটা, তো আমি p1 মানে কি যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 হয়ে যাবে, দ্যাট ইজ 1 কিউব প্লাস 1 প্লাস 1 which is 3। তো এটা হয়ে যাচ্ছে আমার কি রিমাইন্ডার। রিমাইন্ডার থিওরেম বোঝা গেল? ঠিক আছে, এটাকে আরো যদি ভালো করে পোক্ত হয়ে বুঝতে চাস, ঠিক আছে, আমি এখানে কিভাবে বললাম যে হ্যাঁ এখানে এর জায়গায় কি আছে 1, তো p1 হচ্ছে আমার রিমাইন্ডার। ঠিক আছে, এটাকে আরো পোক্তভাবে বুঝতে তোকে এরকম ভাবে বুঝতে হবে যে আমি এটাকে দিয়ে ভাগ করছি, তো আমি এটাকে দিয়ে ভাগ করছি এক্স মাইনাস 1। ঠিক আছে, তো আমি যেটাকে দিয়ে ভাগ করছি সেটা আগে ইকুয়াল টু 0 করবো, সেটা আগে ইকুয়াল টু 0 করবো। ঠিক আছে, 0 করে আমি দেখবো যে এক্স এর একটা ভ্যালু পাবো, এক্স এর ভ্যালু কি পাবো 1। তো সেই 1টা আমি এখানে পুট করবো পি এক্স এর জায়গায়। ঠিক আছে, পুট করার পরে যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি রিমাইন্ডার, সেটাই হয়ে যাবে আমার রিমাইন্ডার। বাবা শেষ, বোঝা গেল কি বোঝা গেল না? তো বল আবার বলবো, রিপিট করবো, চুপ থাকলে রিপিট করবো না, বেরিয়ে যাবো। ওদের আবার রিপিট করুন। হ্যাঁ রিপিট করছি। দেখ রিমাইন্ডার থিওরেম কি বলছে, রিমাইন্ডার থিওরেম বলছে তোর কাছে একটা পলিনোমিয়াল আছে px, px ইজ দ্য পলিনোমিয়াল যেটা ডিগ্রি 1 হতে পারে, 1 এর দিয়ে বেশি হতে পারে, যে কোনো ধরনের পলিনোমিয়াল। ঠিক আছে, আর এই একটা রিয়েল নাম্বারের কথা বলছি আমি। ঠিক আছে, এবার এই px পলিনোমিয়ালটাকে আমি ভাগ করছি x মাইনাস a দিয়ে। এই px পলিনোমিয়ালটাকে আমি কি দিয়ে ভাগ করছি না x মাইনাস a দিয়ে, একটা x মাইনাস x সামথিং এটা দিয়ে এটা ভাগ করছি। তো যদি একে একে এটা দিয়ে ভাগ করি তাহলে একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। ভাগফলটাকে বলা হয় কোশেন্ট, ভাগশেষটাকে বলা হয় রিমাইন্ডার, তাই তো? আমরা ভাগ করলে এটাই পাই, দুটোই পাই, ভাগফল পাই আর ভাগশেষ পাই, কোশেন্ট পাই আর রিমাইন্ডার পাই। তো রিমাইন্ডার থিওরেম কি বলছে যে তুই রিমাইন্ডারটা কি পাবি, যদি তুই এটাকে এটা দিয়ে ভাগ করিস তাহলে তুই রিমাইন্ডার পাবি পি এ। px কে যদি তুই x মাইনাস a দিয়ে ভাগ করিস তাহলে পাবি পি এ। ওই জন্য আমি এখানে একটা কোশ্চেন নিয়েছি, সেই কোশ্চেনটা দেখ কি লেখা আছে, এক্স কিউব প্লাস এক্স প্লাস 1। এই যে এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 এটা একটা পলিনোমিয়াল, এটাই আমার px। ঠিক আছে, এটাই আমার সেই পলিনোমিয়াল px। তো এই px কে আমি কি দিয়ে ভাগ করছি x মাইনাস 1 দিয়ে। x মাইনাস 1 দিয়ে যেটা আমি ভাগ করছি, আমি কি বললাম যে x মাইনাস a দিয়ে ভাগ করলে কি হয় রিমাইন্ডার pa, x মাইনাস 1 দিয়ে ভাগ করলে কি হবে p1, এর জায়গায় কি আছে এখানে 1। তো এই যে p1 কি আমার
যেখানে আমার পি এক্স কি এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে পি ওয়ান কি হয়ে যাবে, এক্স এর জায়গায় ওয়ান বসে যাবে, ওয়ান কিউব প্লাস ওয়ান প্লাস ওয়ান উইচ ইজ ইকুয়াল টু 3 এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে এই 3 হচ্ছে আমার রিমাইন্ডার ভাগশেষ। তার মানে এই যে এই পলিনোমিয়ালটাকে যদি আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি, যে আমি ভাগশেষটা পাবো, সেই ভাগশেষটা হচ্ছে 3। করে দেখতে পারিস তুই, ভাগ পরে যদি প্রসেস জানিস ভাগের কি করে ভাগ করতে হয়, তুই ভাগ করে দেখতে পারিস 3ই পাই। আমি ওই ভাগটা দেখাচ্ছি না, ওখানে যাতে পরবর্তীকালে না করতে হয়, জন্য এগুলো পড়, ঠিক আছে, মুখে মুখে ক্যালকুলেট করা যায়। তো রিমাইন্ডারটা হচ্ছে 3, ঠিক আছে। আমি বললাম যে এটাকে আরো পোক্তভাবে বুঝতে গেলে তো কি করতে হবে, এটা তো ছিল কনসেপ্ট। আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করব, আমরা দেখবো যে কি দিয়ে ভাগ করছে, কি দিয়ে ভাগ করছে, সেই দিয়ে কি দিয়ে ভাগ করছে সেটাকে আমরা ইকুয়াল টু 0 করলাম। 0 করার পর এক্স এর যে ভ্যালুটা পেলাম, কি বললাম, যেটাকে দিয়ে যেটা দিয়ে ভাগ করছে, যেটা দিয়ে ভাগ করছে ডিভিজার, এটাকে বলে ডিভাইজার, যেটাকে দিয়ে ভাগ করা সেটাকে বলা হয় ডিভাইজার। তো ডিভাইজার কে ইকুয়াল টু 0 করলাম। 0 করার পর এক্স এর একটা ভ্যালু পেলাম, সেই ভ্যালুটা আমি পলিনোমিয়ালে পুট করে দিলাম, সেটাই হয়ে যাচ্ছে আমার রিমাইন্ডার। বোঝা গেল? আরো কয়েকটা অঙ্ক করলে আরো ক্লিয়ার বুঝবি। এবার হয়েছে, এবার হালকা করে বুঝেছিস, অল্প হলেও বুঝেছিস। সাহেব বললি না, বুঝেছিস এবার? হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি। ঠিক আছে, খুবই অল্প অল্প বুঝবি। আমি এখন তুই 100% বুঝবিও না, আমি মানে বুঝে গেলে তোর হেভি ব্রেন, ঠিক আছে। আমি চাইও না বুঝিস, তাহলে তো আমি তোর অঙ্ক করাতে পারবো, আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে। এবার দেখ, ফাইন্ড রিমাইন্ডার if x square minus 3x plus 5 is divided by x plus 2, ঠিক আছে। আচ্ছা বলতো সাহেবই বল, এখানে আমার পলিনোমিয়াল কোনটা, এটা তাই তো? খালি হ্যাঁ কি না বলবে, আমি করবো, ঠিক আছে। এটা আমার পলিনোমিয়াল, রাইট? হ্যাঁ। এটাকে ভাগ করছি কি দিয়ে, এটা দিয়ে। হুম। আচ্ছা আমি চাইছি কি, রিমাইন্ডার চাইছি, তাই তো? হ্যাঁ। তার মানে আমি লিখতে পারি যে পি এক্স, যেটা আমার পলিনোমিয়াল, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, রাইট? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি রিমাইন্ডার পাওয়ার জন্য কি করব, আমি কি বললাম, যেটা ডিভাইজার দিয়েছে ওটা ইকুয়াল টু 0 করবো, হ্যাঁ। করলাম। তারপর এক্স এর একটা ভ্যালু পাবো, পেলাম -2। -2, এটা ভরবো কোথায়, পলিনোমিয়ালে। হুম। আর x এর মানটাও সব -2 হয়ে যাবে। হ্যাঁ, যেটা পাবো এটা ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করে যেটা পাবো সেটাই আমার রিমাইন্ডার। এটাকে ক্যালকুলেট কর, 4 প্লাস 6 প্লাস 5 15, আর এটাই হচ্ছে আমার কি ভাগশেষ বা রিমাইন্ডার। এবার বুঝলি? হ্যাঁ। ঠিক আছে, যদি নাও বুঝিস আরো একটা করবো अगेन, এই ফান্ডামেন্টাল গুলো ক্লিয়ার রাখতে হবে। ফাইন্ড রিমাইন্ডার ইফ x স্কোয়ার মাইনাস x প্লাস 3 is divided, বলবি এটা, হ্যাঁ তোরাই বলবি, ডিভাইডেড বাই 2x minus 1, ঠিক আছে। এটা করতে পারবি, অ্যান্সার বলতে পারবি, বলতো? এখানে আর পলিনোমিয়াল, এটা এখানে আমার পলিনোমিয়াল, এটাকে আমি ভাগ করছি এটা দিয়ে, এটাকে কি করব, এটাকে ইকুয়াল টু 0 করব। আমরা আগে কর দেখি, এখানে আগে আমি একটা x এর ভ্যালু পাবো, কি পাবো না 1/2। আচ্ছা এই যে 1/2 এটাকে ভরবো আমি পলিনোমিয়ালে, তো p of 1/2 is equals to 1/2 স্কোয়ার মাইনাস 1/2 প্লাস 3, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 1/4 মাইনাস 1/2 প্লাস 3, তাই তো? এরকমই তো। হুম। আচ্ছা এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ, আমি এটা করার ইজি টেকনিক বলছি, ভালো করে দেখ, মনে রাখবি। ভগ্নাংশের যোগ বিয়োগ তাড়াতাড়ি করার একটা পদ্ধতি হচ্ছে যে নিচে যেই নাম্বারটা আছে, মানে ডিনোমিনেটরে, ওপরেরটাকে বলে নিউমারেটর, নিচেরটাকে বলে ডিনোমিনেটর। আমরা ডিনোমিনেটরটাকে সেম করে দেবো সবার। কিভাবে সেম করবো দেখ, যেটা সব দিয়ে বড় আছে ওটাকে 1 রাখবো, 1/4। এখানে সব দিয়ে বড় নিচে কি আছে 4, এটাকে এর নিচে আমায় 4 করতে হবে, তাহলে আমি কি করবো, ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হয়ে যাবে 2/4। আর এখানে 4 নেই, এর নিচে আছে 1, তাহলে এখানেও 4 করতে হবে, তাহলে আমরা ওপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 12,
ঠিক আছে, যেই হয়ে গেল তাহলে পুরো নিচেরটাকে আমি 4 কমন নিচ্ছি আর ওপরটা অ্যাজ ইট ইজ যোগ বিয়োগ যেরকম আছে হয়ে যাবে 1 - 2 + 12। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 11/4। ঠিক আছে, এটা আমি এখন করে দেখালাম, কিছু মানে আর কিছু পরে কিছুদিন পরে তোরা এগুলো মুখে মুখেই করে নিতে পারবি। ঠিক আছে, হলো। তাহলে এটা হচ্ছে আমার কি রিমাইন্ডার, মানে আমি এটাকে এটা দিয়ে ভাগ করলে আমি কি পাবো, 11/4 রিমাইন্ডার পাবো, মানে ভাগ শেষ হচ্ছে এইটা। হলো না হলো না? মুছে দিই। হ্যাঁ নেক্সট আসছে ফ্যাক্টর থিওরেম। ঠিক আছে, ইফ polynomial px of degree greater than 1 is divided by x minus a and এটা একটা আলাদা স্টেটমেন্ট, and x minus a is factor of px, then pa equals to 0। আচ্ছা, এই গল্পটা কি? কিছুই না, আমরা রিমাইন্ডার থিওরেমটারই আর একটা রেজাল্টই হচ্ছে ফ্যাক্টর থিওরেম। মানে আমরা যদি কোনো একটা জিনিসকে আমায় ভাগ করতে দিয়েছে, সেটাকে আমরা যেটা দিয়ে ভাগ করছি সেটা যদি সেই নাম্বারটার একটা ফ্যাক্টর হয়, তাহলে আমরা ভাগশেষ 0 পাবো। যেমন আমরা 12-র একটা ফ্যাক্টর কি, 12-র একটা ফ্যাক্টর 3, 12-র একটা ফ্যাক্টর 4। ঠিক আছে, যদি 12কে অনেক কিছু দিয়ে ডিভাইড করতে পারিস, 5 দিয়ে ডিভাইড করতে পারিস, 7 দিয়ে ডিভাইড করতে পারিস। ঠিক আছে, ইউ হ্যাভ মাল্টিপল অপশনস। ঠিক আছে, কিন্তু তুই যদি 3 দিয়ে ভাগ করিস, ঠিক আছে, তো 3 দিয়ে যদি ভাগ করিস তুই জানিস যে ভাগশেষ 0 পাবি। কেন পাবি? কারণ 3 হচ্ছে 12-র একটা ফ্যাক্টর, তাই তো? 12-র একটা ফ্যাক্টর তো 3 হয়, 2 হয়, 6 হয়, 4 হয়, তাই তো? তো যেহেতু আমি কি বললাম যে যদি এই যে x মাইনাস a এই যে পলিনোমিয়ালটার একটা ফ্যাক্টর হয়, তাহলে ভাগশেষ 0 হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? আমি মানে আমি লজিকটা এলাম, বুঝতে পারলি লজিকটা কি ছিল? ঠিক আছে, যে আমি কোন একটা নাম্বারকে, নাম্বারের কথাই বলছি, কোন একটা নাম্বারকে ভাগ করছি অন্য একটা নাম্বার দিয়ে, যেটা দিয়ে ভাগ করছি সেটা যদি সেই নাম্বারটারই একটা ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে ভাগশেষ সবসময় 0 হয়। আর এরকম ভাবে এটা লেখা আছে যে যদি px কে আমি x মাইনাস a দিয়ে ভাগ করি, আর x মাইনাস a যদি px এরই একটা ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে ভাগশেষ কি হবে, pa, আর pa ইকুয়াল টু 0 হবে, কারণ কি x মাইনাস a একটা px এর ফ্যাক্টর। ঠিক আছে, তো কোয়েশ্চেন চেক whether x minus 3 is factor of x cube minus 3x square plus 5x minus 7। ঠিক আছে, আমি এই যে পলিনোমিয়ালটা দেওয়া আছে এর একটা ফ্যাক্টর, এটা কি করে চেক করব? আমি দেখবো যে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমি জানি রিমাইন্ডার আমি কি করে পাবো, p3 দিয়ে। p3 হবে আমার রিমাইন্ডার। আচ্ছা, রিমাইন্ডারটা কি ইকুয়াল টু 0 হবে? যদি 0 হয় তাহলে এটা ওর ফ্যাক্টর, আর যদি না হয় তাহলে ফ্যাক্টর নয়। তাহলে আমি p3 যদি লিখি তাহলে হয়ে যাবে 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস 5 ইন্টু 3 মাইনাস 7। আচ্ছা, এটা তো কেটে গেল, এটা হচ্ছে 15 মাইনাস 7, এটা যাই বেরোক 0 তো নয়। যেহেতু এটা 0 নয়, p3 0 নয়, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা পাচ্ছি সেটা 0 নয়। রিমাইন্ডার যদি 0 না হয়, তাহলে তার মানে x মাইনাস 3 এর একটা ফ্যাক্টর নয়। ঠিক আছে, অতএব আমি কনক্লুশনে কি গেলাম, যে x মাইনাস 3 ইজ নট আ ফ্যাক্টর অফ x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 7। ঠিক আছে, মুছে দেবো।
শ্রেয়া লেখা হয়ে গেছে? হ্যাঁ। লেখা না হলেও বলবি, হ্যাঁ? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। চেক x+2 is factor of x² minus x plus 6 or not? ঠিক আছে, তো আমি কি করে চেক করব এটা এর ফ্যাক্টর কি ফ্যাক্টর নয়? ঠিক আছে, আমি দেখবো যে এর রিমাইন্ডারটা যদি একে এটা দিয়ে ভাগ করি তাহলে কি রিমাইন্ডার পাবো, আর যে রিমাইন্ডারটা পাবো সেটা 0 হবে কিনা। ঠিক আছে, আচ্ছা রিমাইন্ডার কি করে পাবো? রিমাইন্ডার থিওরেম দিয়ে। রিমাইন্ডার থিওরেম দিয়ে আমি বলতে পারি যে এই রিমাইন্ডারটা হবে p-2। ঠিক আছে, রিমাইন্ডার কি হবে? রিমাইন্ডার থিওরেম কি হবে? p-2। তো p-2 যদি রিমাইন্ডার হয় তাহলে তার ভ্যালু কি আসছে? -2² -2 প্লাস 6, এটা which is 4 প্লাস 2 প্লাস 6, যেটা আসছে তো 12, তাই তো? আর 12 যেহেতু 0 নয় তাহলে আমি ফ্যাক্টর থিওরেম দিয়ে বলতে পারি, বাই ফ্যাক্টর থিওরেম, যেহেতু এটা 0 নয় বাই ফ্যাক্টর থিওরেম যে x+2 এটার একটা x+2 এটার x² minus x plus 6 এর ফ্যাক্টর নয়। x+2 is not a factor of x² minus x plus 6. সাইক বুঝছিস কি বুঝছিস না? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, বুঝে দি। আচ্ছা, এবার আরো কিছু কথা। ঠিক আছে, কি কথা? একটা পলিনোমিয়ালকে, ঠিক আছে, একটা পলিনোমিয়ালকে যদি আমি একটা লিনিয়ার ফাংশন দিয়ে একটা পলিনোমিয়ালকে যদি আমি একটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে বা লিনিয়ার ফ্যাক্টর দিয়ে যদি আমি ভাগ করি, ঠিক আছে, তাহলে আমি যেটা পাবো সেটা পাবো একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার। ঠিক আছে, আমি কি বলছি, ধর একটা পলিনোমিয়াল আছে, ঠিক আছে, এটাকে আমি ডিভাইড করছি কি দিয়ে? একটা লিনিয়ার এটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে। ওকে, এটা একটা জেনারেল পলিনোমিয়াল, ঠিক আছে, জেনারেল পলিনোমিয়াল, ঠিক আছে, একে আমি ডিভাইড করছি একটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে। ঠিক আছে, তো যেটা px কে যদি আমি ডিভাইড করি একটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে, আমি সবসময় যেটা পাবো এর থেকে এক অর্ডার কম পলিনোমিয়াল পাবো। আচ্ছা, লিনিয়ারের থেকে এক অর্ডার কম পলিনোমিয়াল যদি আমি পাই তাহলে লিনিয়ার দিয়ে কম কি হয়? কনস্ট্যান্ট টার্ম হয়, মানে 0 অর্ডার পলিনোমিয়াল হয়, আর 0 অর্ডার পলিনোমিয়াল হয়। ঠিক আছে, যদি আমি px কে একটা কোয়াড্রেটিক দিয়ে ভাগ করি, কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা দ্বিঘাত সমীকরণ দিয়ে ভাগ করি, কোয়াড্রেটিক, আস্তে আস্তে বুঝবি, এক্সাম্পল নেবো যাতে ক্লিয়ার হবে। ঠিক আছে, যদি একটা px কে যদি আমি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ভাগ করি, ঠিক আছে, এগুলো হচ্ছে রিমাইন্ডারের টাইপ। রিমাইন্ডার, আমি রিমাইন্ডারে কি পাবো? একটা লিনিয়ার পলিনোমিয়াল পাবো। ঠিক আছে, যদি আমি একে একটা কিউবিক ত্রিঘাত সমীকরণ দিয়ে যদি ভাগ, ত্রিঘাত যদি পলিনোমিয়াল, ত্রিঘাত পলিনোমিয়াল কিউবিক্যাল পলিনোমিয়াল যদি দিয়ে ভাগ করি, তাহলে আমি যেটা পাবো রিমাইন্ডারে সেটা পাবো একটা কোয়াড্রেটিক, এন্ড সো অন। মানে আমি যেটা দিয়ে ভাগ করছি তার থেকে এক অর্ডারের কম আমি রিমাইন্ডার পাবো। আমার এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আচ্ছা তোরা জানিস লিনিয়ার পলিনোমিয়াল কেমন দেখতে হয়? লিনিয়ার পলিনোমিয়াল মানে এক অর্ডারের পলিনোমিয়াল which is ax plus b। ঠিক আছে, আচ্ছা কোয়াড্রেটিক কেমন দেখতে হয়? ax স্কোয়ার প্লাস bx প্লাস c। কিউবিক কেমন দেখতে হয়? ax এর কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক, এটা লিনিয়ার, এটা কিউবিক। ঠিক আছে, তো যদি কোয়াড্রেটিক কে, যদি আমি px কে কোয়াড্রেটিক দিয়ে ভাগ করি তাহলে আমি কি রিমাইন্ডারে পাবো? লিনিয়ার, এটা লিনিয়ার পলিনোমিয়াল পাবো which is ax plus b এরকম টাইপের। যদি আমি কিউবিক দিয়ে ভাগ করি একটা জেনারেল পলিনোমিয়ালকে, তাহলে আমি রিমাইন্ডারে কি পাবো? এটা কোয়াড্রেটিক, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। যদি আমি একে একটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে ভাগ করি তাহলে ওর থেকে এক অর্ডারের আমি কি পাবো? 0 অর্ডারের। 0 অর্ডার মানে কনস্ট্যান্ট,
মানে এক্স এর যে ডিগ্রি সেটা 0 which is a এরকম টাইপের। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট নোট। লেখা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, একটা ভালো কোয়েশ্চেন নিচ্ছি। if px is divided by x minus 1 and remainder is equal to 5, again when px is divided by x plus 2, remainder equals to minus 1, find remainder when px is divided by x minus 1 x plus 2। ঠিক আছে, ভালো কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন। আমি করবো এটা, দেখবি ভালো করে কি বলছি। প্রথমে কোয়েশ্চেনটা কি বলেছে যে px একটা পলিনোমিয়াল, এটাকে আমি ডিভাইড করছি x minus 1 দিয়ে। যখন আমি একে x minus 1 দিয়ে ডিভাইড করবো, আমি যে রিমাইন্ডারটা পাবো ওটা ইকুয়ালস টু 5। যখন এই সেম px কে যদি আমি x plus 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাবো রিমাইন্ডারে? -1। এইবার ও কি কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে এই সেম px কে যদি আমি x minus 1 ইন্টু x plus 2, ঠিক আছে, এইটাকে এই গোটাটাকে দিয়ে যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার কত পাবো? আচ্ছা, এর জন্য আমায় আরো কিছু কনসেপ্ট জোগাড় করতে হবে, কি খুবই পাতি কনসেপ্ট। ঠিক আছে, সেটা কি? আচ্ছা, তোরা এটা তো বুঝিস, ধরে নে আমি 12কে ভাগ করছি লেটস সে 5 দিয়ে। ঠিক আছে, তো আমি জানি যে আমি এখানে পাবো 2, ঠিক আছে, আর এটা হবে, তো 5কে 12 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 2, ভাগশেষ পেলাম 2। ঠিক আছে, তো এই যে 12, এটাকে ইংরেজিতে বলা হয় ডিভিডেন্ড। যেটাকে আমি ভাগ করি সেটাকে বলে ডিভিডেন্ড। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ডিভিডেন্ড। এটা ইকুয়াল টু কি না 5 ইন্টু 2 প্লাস 2, তাই তো? 5 ইন্টু 2 প্লাস 2, 12 ইজ ইকুয়াল টু কি 5 ইন্টু 2 প্লাস 2। কিভাবে দেখাচ্ছে দেখ, তো এইটা ইন্টু এইটা প্লাস এইটা, আর এইটা কি? এটাকে বলা হয় ডিভাইজার। এটাকে বলা হয় ডিভাইজার, যেটা দিয়ে ভাগ করছি, ডিভাইজার ইন্টু ভাগফল বা কোশেন্ট। ঠিক আছে, তো ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু, এই যে ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা আমরা আগে জানি, আগে থেকে এটা এসব আমরা ছোটবেলায় জানি। এবার এইটারই যেটা আমরা বড় ভার্সন সেটা দেখবো। এই যে ডিভিডেন্ডটা হয়ে যাবে আমার পলিনোমিয়াল px, ঠিক আছে, আর এই যে ডিভাইজারটা হয়ে যাবে আমার x মাইনাস a। ঠিক আছে, আর এই যে কোশেন্ট মানে কি কতবার ভাগ যাচ্ছে, যেমন 5কে এইটা 2 বার ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, তো সেটাকে আমি বলবো qx প্লাস এই যে রিমাইন্ডার এটাকে আমি বলবো rx। ঠিক আছে, তো এইটারই আপডেটেড ভার্সন ইন পলিনোমিয়াল ফাংশন হচ্ছে এইটা। এটা তো নাম্বারের মধ্যে আমরা দেখলাম, একটা নাম্বারকে ভাগ করলে আমরা কি সিস্টেম দেখতে পাই। তো আমরা একটা পলিনোমিয়ালকে ভাগ করলে আমরা কি দেখতে পাই, যে এটা হচ্ছে আমার ডিভিডেন্ড, যে px কে আমি ভাগ করছি, কি দিয়ে ভাগ করছি? x মাইনাস এটা হচ্ছে আমার ডিভাইজার, এটা হচ্ছে ভাগফল, যেটা কোশেন্ট পাচ্ছি সেটা একটা x এরই ফাংশন হবে qx, আর যেটা রিমাইন্ডার পাবো সেটা একটা x এর ফাংশন rx। ঠিক আছে, গট মাই পয়েন্ট? তো এখান থেকে এই সেম কনসেপ্টটা ধরে আমি এই অঙ্কে যেটা বলছে সেটাকে আমি ম্যাথমেটিক্যালি লিখতে পারি। কি বলছে ভালো করে পড়, যে px কে ডিভাইড হচ্ছে, px ইজ ডিভাইডেড বাই x মাইনাস 1। ঠিক আছে, আর রিমাইন্ডার কত পাচ্ছি আমি? 5। ঠিক আছে, তো ধরে নে যে px
এটাকে আমি কি দিয়ে ডিভাইড করছি, এক্স মাইনাস এ ইন্টু ভাগফল। ভাগফলটা আমি হবে কি হবে জানি না, আমি লিখছি কিউ ওয়ান এক্স, ঠিক আছে, প্লাস রিমাইন্ডার 5, রাইট? আবার কি বলছে যে px কে যদি আমি x প্লাস 2 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত পাবো, -1। তো px কে যদি আমি x প্লাস 2 দিয়ে ভাগ করি, ভাগফল কি পাবো জানি না, তো q2x লিখে নিচ্ছি, আর রিমাইন্ডার কত পাবো, -1। গট মাই পয়েন্ট? এবার আস্ক কি করছে, জিজ্ঞেস কি করছে যে SMPX কে যদি আমি এটা দিয়ে ভাগ করি, x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2, তো ভাগফল কি পাবো জানি না, q3x লিখছি, ঠিক আছে, প্লাস, এবার বোঝ এখানে আমি কি বলছি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই ফাংশনটা একটা কোয়াড্রেটিক ফাংশন, এটা একটা দ্বিঘাত ফাংশন, ঠিক আছে, এর ডিগ্রি 2 মানে এটা একটা কোয়াড্রেটিক ফাংশন। তো কোয়াড্রেটিক ফাংশনকে যদি আমি একটা পলিনোমিয়াল দিয়ে একটা পলিনোমিয়ালকে যদি একটা কোয়াড্রেটিক দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো রিমাইন্ডারে, একটা লিনিয়ার ফাংশন, রাইট? হুম। হ্যাঁ, এখানে কি হচ্ছিল দেখ, আমি আমি কি বললাম যে এটা হচ্ছে আমার ডিভিডেন্ড, এটা আমার ডিভাইজার, এটা আমার কোশেন্ট, এটা আমার রিমাইন্ডার। তো যখন আমার ডিভাইজার একটা লিনিয়ার ফাংশন, তখন আমার রিমাইন্ডার একটা কি কনস্ট্যান্ট ফাংশন। দেখ এখানে কি লিনিয়ার ফাংশন ডিভাইজার, আর রিমাইন্ডার কি একটা কনস্ট্যান্ট ফাংশন। কিন্তু এইখানে আমার যে ডিভাইজার একটা কোয়াড্রেটিক ফাংশন, তো আমার রিমাইন্ডার কি হবে, একটা লিনিয়ার ফাংশন। তো ওটা যাই হোক না কেন এরকম টাইপের দেখতে হবে। ইয়েস অর নো? ইয়েস। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা দেখ, আমি এই জিনিসটা থেকে আমি বলতে পারি, আমরা রিমাইন্ডার থিওরাম এক্ষুনি পড়েছি, রিমাইন্ডার থিওরাম থেকে আমরা জানি যে আমি এই রিলেশনটা আমি তো বুঝলাম, কিন্তু এই যে 5 রিমাইন্ডারটা, এটা আমি জানি যে পি, এটা হচ্ছে আসলে p1 ইজ ইকুয়ালস টু 5, তাই তো? আমরা রিমাইন্ডার থিওরাম এক্ষুনি পড়েছি যে আমরা x মাইনাস 1 দিয়ে ভাগ করছি px কে, তো এই যে x এর জায়গায় যেহেতু আমি যেই 1 বসিয়ে দেবো, তাহলে আমি রিমাইন্ডারটা পেয়ে যাবো 5। সেম ভাবে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে p এর জায়গায় যেই -2 ভরে দেবো, তাহলে আমি কি পেয়ে যাবো, -1। এই তো রিমাইন্ডার থিওরাম, তো এটা তো আমরা এক্ষুনি পড়লাম, এগুলোই তো আমার রিমাইন্ডার। রিমাইন্ডারটা কি p1 এখানে এর ক্ষেত্রে, আর এই p-2 হচ্ছে -1, ঠিক আছে। এটা একটু বুঝতে টাইম লাগবে, একটু অ্যাডভান্স কথা হচ্ছে এগুলো। তো এবার আমাকে বলেছে যে এইটা কত হবে, এই রিমাইন্ডারটা কত হবে, ঠিক আছে। যেমন এই ডেটাগুলোকে আমি ইউজ করবো, দেখ কিরকম ভাবে। আমি প্রথমে এই ইকুয়েশনটাতে x এর জায়গায় 1 পুট করে দেবো, তো p1 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, দেখ এখানে যে x এর জায়গায় 1 হয়ে যাবে, তো এই টার্মটা 0 হয়ে যাবে, এই ফার্স্ট টার্মটা, দিস ফার্স্ট টার্ম উইল বি 0। তো এই টার্মটা 0 হয়ে গেলে আমার এখানে কি পড়ে থাকবে, a ইন্টু 1 প্লাস b ইকুয়ালস টু p1, ঠিক আছে। তার মানে a প্লাস b ইজ ইকুয়ালস টু p1 মানে 5। আচ্ছা, আর আমি এই ইকুয়েশনটা থেকে জানি যে p-2 ইজ ইকুয়ালস টু -1। আমি যে এখানে x এর জায়গায় -2 বসিয়ে দেবো, x এর জায়গায় যে আমি -2 বসিয়ে দেবো এখানে আমি কি করলাম, x এর জায়গায় 1 বসালাম, ঠিক আছে। তারপরে x এর জায়গায় -2 বসাচ্ছি, তো p-2 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, अगेन দেখ এখানে যেই এই ফার্স্ট টার্মে যেই -2 বসবে, এই যে এই টার্মটা 0 দিয়ে দেবে, তাহলে এই গোটাটা 0 হয়ে যাবে, কারণ সব গুণে আছে, এটা তো 0 হয়ে গেল। প্লাস এইখানে কি হয়ে যাবে, a ইন্টু -2 প্লাস b which is equals to -2a plus b, ঠিক আছে। তো -2a plus b equals to p-2, আর p-2 এর ভ্যালু কত, -1, ঠিক আছে। তো আমি এখানে দুটো রিলেশন পাচ্ছি, এটা একটা। প্রথম রিলেশন কি, a plus b equals to 5, সেকেন্ড রিলেশন কি, -2a plus b equals to -1। আচ্ছা, এই যে দুটো রিলেশন পেলাম, এক কাজ করছি, আমি এই দুটোকে বিয়োগ করে দিচ্ছি, এটার সাথে উপরেরটাকে নিচেরটার সাথে বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমি দেখতে পাবো যে এই b আর এই b ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, a মাইনাস অফ -2a ইজ ইকুয়ালস টু 5 প্লাস 1,
তো কি হয়ে যাচ্ছে না 3a ইকুয়ালস টু 6 আর a ইজ ইকুয়ালস টু 2 পেলাম। এই এর ভ্যালুটা যেই আমি এখানে পুট করে দেবো, এর ভ্যালুটা যেই এখানে পুট করে দেবো, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে 2 প্লাস বি ইকুয়ালস টু 5। তো বি ইজ ইকুয়ালস টু 3। তাহলে আমি এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম। আমার রিমাইন্ডার কি ছিল? রিমাইন্ডার ছিল ax প্লাস বি। তাহলে আমার রিমাইন্ডার কি হয়ে যাবে 2x প্লাস 3। এটা হয়ে যাচ্ছে আমার রিমাইন্ডার। বুঝতে পারলি কি পারলি না বল এবার, আবার নয়তো বলবো। ঠিক আছে, এই জায়গাটা আরো বলুন। আচ্ছা কোন জায়গাটা থেকে বলবো? একদম ফার্স্ট থেকে? হ্যাঁ, একটু ফার্স্ট থেকে বলুন। আচ্ছা ঠিক আছে, দেখ এই স্ট্রাকচারটা তো বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এই স্ট্রাকচারটা যদি বুঝতে পারিস তাহলে আমার কাজটা একটু ইজি হবে। কি বলছে ভালো করে বল। বলছে যে px কে x মাইনাস 1 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার পাই 5। আমরা এক্ষুনি রিমাইন্ডার থিওরেমে পড়েছি, তাহলে কি হয়ে যাবে p অফ মাইনাস 1 সরি p অফ 1 ইজ ইকুয়ালস টু 5, রাইট? এই যে এই লাইনটা থেকে আমি এটা লিখতে পারি তো? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা নেক্সট স্টেটমেন্ট কি বলছে, px কে যখন ডিভাইড করছি x প্লাস 2 দিয়ে, তাহলে রিমাইন্ডার পাচ্ছি আমি মাইনাস 1। তার মানে p অফ মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 1, রাইট? হুম, আচ্ছা এবার বলছে যে px কে যদি আমি এটা দিয়ে ডিভাইড করি তাহলে আমি রিমাইন্ডার কত পাবো? আচ্ছা px কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমি কিরকম দেখতে পাবো? ধর আমি এক্ষুনি এটা দেখালাম যে px ইকুয়ালস টু যেটা দিয়ে ভাগ করছি ইনটু ভাগফল প্লাস রিমাইন্ডার। রিমাইন্ডার। রিমাইন্ডার, আচ্ছা আমি কি বললাম, এটা একটা কোয়াড্রেটিক, হুম, তাহলে রিমাইন্ডার কি হবে? একটা লিনিয়ার। তো লিনিয়ার ফাংশন এরকম দেখতে হয়। হুম, ঠিক আছে, আমাকে এই জিনিসটা খুঁজে বার করতে হবে যে এই জিনিসটা কি। এই জিনিসটা খুঁজে কি করে বার করবো? আমি এই দুটো রিলেশনকে কাজে লাগাবো। আমি এই দুটো রিলেশনকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? আমি যদি এক্স এর জায়গায় 1 দিয়ে দিই, এক্স এর জায়গায় যদি 1 দিয়ে দিই, ঠিক আছে, এক্স এর জায়গায় 1 দিয়ে দিই, তাহলে দেখ এই টার্মটা কি হয়ে যাচ্ছে 0। হুম, তাহলে আর এইটা কি হয়ে যাচ্ছে a প্লাস বি। হ্যাঁ, আচ্ছা তাহলে p1 এর ভ্যালু কত ছিল? 5, রাইট? হুম, হুম, তো এই a প্লাস বি কে আমি সাইডে নিয়ে গেলাম যে তুই দাঁড়া এখানে। ঠিক আছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, এই একটা রিলেশন আমি নিয়ে পেয়ে গেলাম। সেকেন্ড রিলেশনটা কি করে পাবো বল? এক্স এর জায়গায় -2 ভরে দিই, হ্যাঁ, p অফ -2, দেন আগেন এই টার্মটা 0 হয়ে যাবে। হ্যাঁ, আর এদিকে কি পড়ে থাকবে? -2a প্লাস বি, হ্যাঁ, রাইট? তাহলে এই যে p অফ -2 দিস ইজ ইকুয়ালস টু -1, ইয়েস অর নো? এটাই তো। তাহলে এই রিলেশনটাকে সাইডে নিয়ে গেলাম, দাঁড়া এখানে তুই, ব্যবস্থা হবে -1। ঠিক আছে, এবার এই দুটো এই যে এরকম ধরনের সমীকরণ তোরা সলভ করতে পারবি? করেছিস তো, অপনয়ন করে এই করে ওই করে অনেক কিছু করে করতিস। ঠিক আছে, আমি বলবো অত কিছু করার দরকার নেই, দুটোকে বিয়োগ করে দে। ঠিক আছে, a প্লাস বি ইকুয়ালস টু 5। ঠিক আছে, এটা কি পাচ্ছি? -2a প্লাস বি ইকুয়ালস টু -1। যদি এই দুটোকে আমি বিয়োগ করে দিই, যদি আমি বিয়োগ করে দিই তাহলে এই সাইনটা কি হয়ে যাবে? প্লাস। এটা কি হয়ে যাবে? মাইনাস। এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে এটা কি হয়ে যাবে? a এ, প্লাস 2a। হুম, ঠিক আছে, এটা কি হয়ে যাবে? b মাইনাস বি, কেটে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? 5 প্লাস 1। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এর ভ্যালু কি বেরোচ্ছে? তাহলে 3a ইকুয়াল টু 6, তাহলে a ইকুয়াল টু 2। হ্যাঁ, এর ভ্যালু 2 পেয়ে গেলাম। আচ্ছা বি এর ভ্যালুটা কি করে পাবো? এই ইকুয়েশনে বসিয়ে দে এর ভ্যালুটা, তাহলে কি পাবি? বি ইকুয়াল টু 3 পাবি তো। হ্যাঁ, হ্যাঁ, আর আমার দরকার কি ছিল? রিমাইন্ডার তো এটা ছিল। হ্যাঁ, এই এই গল্পটাতে আমার এ আর বি এর ভ্যালুটাই তো মিসিং ছিল। হুম, যেই আমি এর বি এর ভ্যালুটা পেয়ে গেলাম, তো আমি বলতে পারি যে আমার রিমাইন্ডার তাহলে কি 2x প্লাস 3। ঠিক আছে, হুম, আর তোরা তুই হয়তো জানলে এটা একটুখানি ঘাবড়ে যেতে পারতিস যে এটা কোন এক কালে তো যেই অ্যাডভান্স একটা কোয়েশ্চেন। ঠিক আছে, আমি স্টার্টিং এ এসব কোয়েশ্চেন নেওয়া শুরু করছি, কারণ আমাদের থিঙ্কিংটা ডেভেলপ করতে হবে। আমরা কঠিন কোয়েশ্চেন না করলে আমি মনে করি আমাদের থিঙ্কিং ডেভেলপ হবে না। ঠিক আছে, আমাদের কঠিন কোয়েশ্চেনে ধাতস্থ হতে হবে। এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, এটা একটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন ছিল।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এই বোঝা গেছে এবার? হ্যাঁ if px is divided by x minus 1, then remainder is 2. If it is divided by x minus 2, then remainder is equals to 1. Then find remainder when px is divided by x minus 1, x minus 2. Okay? লেখা হয়েছে? সলভ করি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 দাদা। হ্যাঁ, তো কি বলছে যে px কে যদি x minus 1 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2, px কে যদি x minus 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, তাহলে যদি এটা দিয়ে ডিভাইড করি x minus 1 into x minus 2 যদি ডিভাইড করি তাহলে আমি কি পাবো? ঠিক আছে, আচ্ছা প্রথম স্টেটমেন্টটা থেকে তুই ভাব কি লিখতে পারবি? px is divided by x minus 1, then remainder is 2, অর্থাৎ p1 is equals to 2। এগুলো আমরা এখন লিখতে পারবো। নেক্সট স্টেটমেন্টটা কি বলছে যে if it is divided by x minus 2, then remainder is equals to 1, তার মানে p2 is equals to 1, তাই তো? yes or no? ইয়েস। তো এই যে px কে যদি আমি এবার এটা দিয়ে ডিভাইড করি তাহলে আমি ভাগশেষ কি পাবো? আচ্ছা প্রথম কথা এই যে এর পুরো স্টেটমেন্ট আমি লিখছি এরকম ভাবে যে px is equals to তাহলে কি হয়ে যাবে x minus 1 into x minus 2 into some quotient qx প্লাস রিমাইন্ডার। আচ্ছা যেহেতু এটা কোয়াড্রেটিক তাহলে রিমাইন্ডার কি হবে? লিনিয়ার ফর্মে আসবে x প্লাস b। ঠিক আছে, সেম স্টেপ দুটো কিভাবে আমরা যাব যে আমি একবার x এর জায়গায় 1 বসিয়ে দেবো, একবার x এর জায়গায় 2 বসিয়ে দেবো। তো আমি যেই p এর x এর জায়গায় 1 বসলাম তাহলে p1 কি পাচ্ছি? যা আছে আছে p1 এর ভ্যালু, কিন্তু তুই দেখ এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে কারণ x minus 1 0 দিয়ে দেবে আর 0 মাল্টিপ্লাইড বাই এই পুরোটা তো 0ই হয়ে যাবে। তো এদিকে কি পড়ে থাকবে? a প্লাস b। আচ্ছা তাহলে a প্লাস b ইকুয়ালস টু p1, p1 এর ভ্যালু কত? 2। अगेन আমি যদি এবার x এর জায়গায় 2 নিই তাহলে কি পাবো? এই টার্মটা अगेन 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এদিকে কি পাবো? 2a প্লাস b। তাহলে 2a প্লাস b ইজ ইকুয়ালস টু p2, p2 এর ভ্যালু কত? 1। ঠিক আছে, আর এটা এই 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 সাইমালটেনিয়াস ইকুয়েশন আমরা সলভ করতে পারি। কি করব? দুটোকে বিয়োগ করে দিই, দুটোকে যে বিয়োগ করে দেবো তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে a মাইনাস 2a, এটা প্লাস b মাইনাস b ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা এবার 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস a ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ a ইজ ইকুয়ালস টু মাইনাস 1। তো এর ভ্যালু আমি কি পেলাম? মাইনাস 1। b এর ভ্যালু কি করে পাবো? আমি এই ফার্স্ট ইকুয়েশনটাতে পুট করে দিই এর ভ্যালু, তো মাইনাস 1 প্লাস b ইকুয়ালস টু 2 যদি হয়ে থাকে তাহলে b এর ভ্যালু কি হয়ে যাবে? 3। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার কি হয়ে যাবে? রিমাইন্ডার আমার হয়ে যাবে মাইনাস এক্স প্লাস 3। এবার বুঝে গেলি পুরো ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ একটা জিনিস ভালো করে মানে যদি তুই চোখ থাকে, এই ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে এগুলি ফ্যাক্টর থাকে যেগুলো তোদেরও বোঝা উচিত। তো একটা জিনিস অবজার্ভ করতে পারছিস কি তোরা? যে দেখ আমি এখানে ভ্যালুগুলো যেগুলো বসাচ্ছি সেটা ভাগ্যবশত এই দুটো ভ্যালু সাথে ম্যাচ করে যাচ্ছে, মানে এই দুটো ভ্যালু এমনই ভ্যালু যেটা বসানোর জন্য এই যে কোশ্চেনটা 0 হয়ে যাচ্ছে, মানে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে।
তার মানে আমি এমন এমন ভ্যালু বসাচ্ছি, ঠিক আছে, কি বললাম যে এমন এমন ভ্যালু বসাচ্ছি বাই, মানে আমি তো কিছু আগে থেকে ভেবেচিন্তে বসাচ্ছিলাম না, বসানোর পর আমি যেটা অবজার্ভ করছি, ঠিক আছে, সেটা কি যে অ্যাকচুয়ালি আমি এখানে যে ভ্যালুগুলো বসাচ্ছি সেটা কি করছে, জোর করে এটাকে জিরো করে দিচ্ছে। ঠিক আছে, এই অবজারভেশনটা কাজে লাগবে। যে আমি এখানে 1 বসাচ্ছি, দেখবি এখানে x-1 একটা ফ্যাক্টর আছে যেটার জন্য এটা 0 হয়ে যাচ্ছে। দেখবি x-2 এই 2 বসাচ্ছি, তার জন্য এটা 0 হয়ে যাচ্ছে। আমরা যখন অঙ্ক করি আমাদের এরকম ছোট ছোট অবজারভেশন হয়তো আসে, হয়তো আসে না, আসা দরকার। ইফ अगेन একটা সেম টাইপের অঙ্ক দেখ তোরা করতে পারিস কিনা, 2 মিনিট টাইম দেবো। ইফ polynomial px is divided by x-1, then remainder is equals to 1, and if it is divided by x-4, then remainder equals to 0. The remainder is 10, 0 না 10. Find remainder when polynomial is divided by x-1 into x-4. ট্রাই করবি না? আমি করবো। অ্যান্সার বলবি আমাকে একদম ডাইরেক্ট। এক মিনিট টাইম দিচ্ছি। हो गया? एक मिनट। अच्छा, সাহেব ট্রাই করছিস? হ্যাঁ করছি। थ्री एक्स माइनस टू। হ্যাঁ, 3x-2, রাইট। 3x-2 এসছে, করি আমি। কি বলেছে, এটা দিয়ে যদি আমি px কে ডিভাইড করি তাহলে আমি কি পাবো, মানে রিমাইন্ডার কি পাবো। ওকে, আমি সেম px ইকুয়ালস টু x-1 ইন্টু x-4 ইন্টু সাম কোয়েশ্চেন্ট প্লাস রিমাইন্ডার কি হবে, যেটা কোয়াড্রেটিক, এটা আমার একটা লিনিয়ার হবে। এস অর নো? কারেক্ট। এবার আমাকে এখানে আমি কি বললাম কথাটা, আমি সেই ওই কথাটা থেকে কন্টিনিউ করবো। দেখ আমি এখানে এমন এমন ভ্যালু বসাবো যেটার জন্য এটা 0 হয়ে যায়। ঠিক আছে, তো এটা 0 কোথায় হবে? একটা হবে 1 এ, p1 এ, মানে x ইকুয়ালস টু 1 এ, একটা হবে x ইকুয়ালস টু 4 এ। ঠিক আছে, যদি p1 এ এটা আমার 0 হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, a প্লাস b। আচ্ছা, p1 আমার কি, আমি উপরের স্টেটমেন্টটা থেকে দেখতে পাচ্ছি যে px ইজ ডিভাইডেড বাই x-1 দেন রিমাইন্ডার ইজ ইকুয়ালস টু 1। এই স্টেটমেন্টটা আমায় বলে, এই স্টেটমেন্টটা আমায় কি বলে, যে p অফ 1 ইজ ইকুয়ালস টু 1। তার মানে a প্লাস b ইজ ইকুয়ালস টু 1।
সেম ভাবে আবার এটা কখন জিরো হবে, এক্স ইকুয়াল টু 4 তার মানে আমি এক্স এর জায়গায় যদি 4 ভরে দিই তাহলে এটা জিরো হয়ে যায়। তাহলে এটা কি হয় 4a প্লাস বি। আচ্ছা P4 কি হয়ে যাবে, এখানে আরেকটা স্টেটমেন্ট দিয়ে দেখেছো যে যখন আমি x মাইনাস 4 দিয়ে ডিভাইড করবো তখন আমি কি রিমাইন্ডার পাবো 10। তাহলে এই স্টেটমেন্ট থেকে আমি কি বলতে পারি P4 ইকুয়াল টু 10 ইকুয়াল টু 10। তাহলে এই দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন আমাকে সলভ করতে হবে, a প্লাস b ইজ ইকুয়াল টু 1, 4a প্লাস b ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তো এই দুটোকে যখন আমি সলভ করবো, ঠিক আছে, আমি আবার যদি এগুলোকে মাইনাস করে দিই তাহলে a মাইনাস 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস 10। ঠিক আছে, তাহলে এটা মাইনাস 3a ইজ ইকুয়াল টু মাইনাস 9। তাহলে a ইজ ইকুয়াল টু 3। ওকে, আর a ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে আমি ফার্স্ট ইকুয়েশনে এর জায়গায় 3 বসিয়ে দিই, তাহলে 3 প্লাস b ইজ ইকুয়াল টু 1, তাহলে b ইজ ইকুয়াল টু মাইনাস 2, b ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে আমার রিমাইন্ডার কি হয়ে যাবে, রিমাইন্ডার আমার হয়ে যাবে 3x মাইনাস 2। এটা হচ্ছে আমার রিমাইন্ডার। সহায়ক হলো এটা? হ্যাঁ দেখ আমি যেই স্পিডে বললাম সেটাকে ক্যাচ করতে পারলি? হুম হুম মানে প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার হয়েছে কি, আমি সেটাই জানতে চাইছি। দেখ আমি নিজে করলি না সেটা পরোক্ষ ব্যাপার, ঠিক আছে, এখন তোরা শিখছিস। এখন ফার্স্ট হচ্ছে যে আমি যেরকম যেই ভাবে বললাম এটাকে যেই ইজিলি সলভ করলাম। আগে আমরা অনেক কিছু বললাম, অনেক কিছু বলছিলাম, আস্তে আস্তে আমি এখানে তিনটে চারটে লাইন লিখলাম আর বললামও তিনটে চারটে লাইন। আর এই অঙ্কটা পুরো যে সলিউশনটা সেটা কি তুই পুরো মাথায় ক্রিয়েট হলো যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হয়েছে, পরপর যেটা হয়েছে কারেক্ট, এই ফিলিংটা এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা খুব ভালো কোশ্চেন করেছে, একটুখানি এর থেকে ডিফারেন্ট সামথিং। দেখি তোদের মাথা কত খুলছে। ঠিক আছে, এটাও এককালে অ্যাডভান্সে আসা কোয়েশ্চেন, বেসিক ম্যাথস থেকে অ্যাডভান্সে কোয়েশ্চেন আছে, এগুলোই হচ্ছে গল্প। আমাদের থিঙ্কিং ডেভেলপ করতে হবে এরকম ভাবে যাতে আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি। রিমাইন্ডার ইফ x টু দি পাওয়ার 135 প্লাস x টু দি পাওয়ার 125 মাইনাস x টু দি পাওয়ার 115 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1 is divided by x cube minus x। ঠিক কি বলছে যে এই যে এটা পলিনোমিয়াল, এটাকে দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার রিমাইন্ডার কি হবে? ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা একটু হটকে। আমি এখানে দেখ যেটা পলিনোমিয়াল হচ্ছে px এর ভ্যালু কত, px হচ্ছে x টু দি পাওয়ার এই যে 135 প্লাস যেটা দেয়া আছে সেটাই আমি চেপে দিচ্ছি, x টু দি পাওয়ার 115 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এই যে px কে ডিভাইড করছি কাকে দিয়ে, এইটা দিয়ে x কিউব মাইনাস x। আচ্ছা এই যে x কিউব মাইনাস x কে যদি ভাগ করি তাহলে কিছু একটা ভাগফল পাবো, সাম কোয়েশ্চেন কিছু একটা পাবো, প্লাস যেটা রিমাইন্ডার পাবো ওটা কি হবে বলতো, একটা কোয়াড্রেটিক হবে, কারণ এটা কি একটা কিউবিক। তাহলে আমি যে ভাগশেষটা পাবো সেটা এরকম কিছু ফরম্যাটে পাবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেহেতু এটা কিউবিক, রাইট? আচ্ছা এই যে এক্স কিউব মাইনাস 1, এই যে এক্স কিউব মাইনাস এক্স সরি এক্স কিউব মাইনাস এক্স, একে আমি লিখতে পারি যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, রাইট? এরকম লিখতে পারি তো, এক্সট্রা কমন নিলাম আর কিছু করিনি। আচ্ছা এই যে ওয়ানটাকে যদি 1 এর স্কোয়ার লিখি, এই ওয়ানটাকে যদি 1 এর স্কোয়ার লিখি তাতে কোনো সমস্যা নেই। আর যেটাকে 1 এর স্কোয়ার লিখলাম এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো আমি দেখতে পাচ্ছি। আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটাকে আমি কি লিখতে পারি, x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাই তো? এই যে এক্স কিউব মাইনাস এক্স কে আমি এই যে তিনটে স্টেপে লিখলাম, এটা বুঝতে পারলি যে এটা কিন্তু এটাই এক্স কিউব মাইনাস এক্স। এই যে এক্স কিউব মাইনাস এক্স এটাকে আমি কি লিখছি, আচ্ছা এই যে এক্সটাকে না, আচ্ছা এক্সটাকে এক্সই থাক, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ইন্টু সাম কোশেন্ট এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। ওকে,
এইবার আমি কি বলেছিলাম যে আমি পি এর মধ্যে কি ভ্যালু ভরবো, এমন ভ্যালু ভরবো যার জন্য এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে। যদি ভালো করে দেখ, এই টার্মটা জিরো হওয়ার জন্য এক্স এর তিনটে ভ্যালু পাবো। কি কি ভ্যালু পাবো? একটা পাবো এক্স ইকুয়াল টু জিরোতে, কারণ এক্স ইকুয়াল টু জিরোতে এই জিরো হয়ে যাবে, তো পুরোটা জিরো। আরেকটা পাবো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানে, কারণ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানে এই টার্মটা জিরো হয়ে যাবে, তো পুরোটা আগেন জিরো। আরেকটা পাবো এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ানে এই টার্মটা জিরো হয়ে যাবে, তো আগেন পুরোটা জিরো। গট মাই পয়েন্ট? তো আমি যে তিনটে ভ্যালু ভরবো, ঠিক আছে, সে কি কি ভরবো? পি জিরো, পি ওয়ান আর পি মাইনাস ওয়ান। পি জিরোতে বললে কি পাবো আমি? দেখ, পি জিরোতে বললে আমি পাবো এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তে কি পাবো? এ ইন্টু জিরো প্লাস বি ইন্টু জিরো প্লাস সি, মানে সি। সি। আচ্ছা, পি জিরোর ভ্যালু কত? পি জিরোর ভ্যালু পাবো আমি এখান থেকে। এখানে যে আমি এক্স এর জায়গায় জিরো ভরে দেবো, এখানে যে আমি এক্স এর জায়গায় জিরো ভরে দেবো, তাহলে আমি পি জিরোর ভ্যালু পেয়ে যাবো। এখান থেকে আমি পি জিরোর ভ্যালু কি পাবো? এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হবে, খালি ওয়ান পড়ে থাকবে। তো পি জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা, পি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান, পি এর এক্স এর জায়গায় যে ওয়ান বসবো, এই টার্মটা গেল, এ তো আগেন জিরো হয়ে যাবে। এখানে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, পি ওয়ান এর ভ্যালু কি করে পাবো? এখানে এক্স এর জায়গায় ওয়ান করে দেবো, এক্স এর জায়গায় যেখানে ওয়ান করবো, ওয়ান টু দি পাওয়ার 135 মানে ওয়ান। আগেন ওয়ান টু দি পাওয়ার এনিথিং ওয়ান হয়, ঠিক আছে? তো এরকম একটা জিনিস পাবো দেখতে। আর এটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমার? 3। তো পি ওয়ান ইকুয়ালস টু কত? 3। আচ্ছা, যদি এখানে মাইনাস ওয়ান দিয়ে দিই, যদি এখানে মাইনাস ওয়ান দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে আমার? এ অফ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস বি অফ মাইনাস ওয়ান প্লাস সি, উইচ ইজ এ মাইনাস বি প্লাস সি। আচ্ছা, মাইনাস ওয়ান, পি অফ মাইনাস ওয়ান কি করে পাবো? আগেন ওপরে যাবো, এক্স এর জায়গায় এখানে মাইনাস ওয়ান দিয়ে দেবো, এক্স এর জায়গায় যে মাইনাস ওয়ান দেবো, তো পি অফ মাইনাস ওয়ান কি দেবে আমাকে? মাইনাস ওয়ান টু দি পাওয়ার 135। আচ্ছা, মাইনাস ওয়ানের মাথায় পাওয়ার যদি ইভেন পাওয়ার হয়, তাহলে সেটা প্লাস ওয়ান দেয়। আর মাইনাস ওয়ানের মাথায় যদি অড পাওয়ার হয়, ঠিক আছে, তাহলে সেটা মাইনাস ওয়ান। যদি এখানে এটা পাওয়ার ইভেন পাওয়ার হয়, তাহলে সেটা প্লাস ওয়ান দেবে। আর যদি মাইনাস ওয়ানের মাথায় যদি অড পাওয়ার হয়, তাহলে সেটা মাইনাস ওয়ান দেবে, ঠিক আছে? তো মাইনাস ওয়ানের মাথায় থাকে এই যে 135, ইটস অড নাম্বার, তাহলে এটা মাইনাস ওয়ান দেবে। প্লাস এক্স টু দি পাওয়ার 125, which is again an odd number, তাহলে এটাও মাইনাস ওয়ান দেবে, ঠিক আছে? মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 115, এটাও অড নাম্বার, এটাও মাইনাস ওয়ান দেবে। প্লাস এটাও মাইনাস ওয়ান দেবে, প্লাস ওয়ান, ঠিক আছে? তো আমি আলটিমেটলি কি পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে? যার মধ্যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল, আমি মাইনাস ওয়ান করে যাচ্ছি। তো পি অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আচ্ছা, তো আমি তিনটে ইকুয়েশন পেয়েছি, তিনটে সাইমালটেনিয়াস ইকুয়েশন। সি ইকুয়ালস টু ওয়ান, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 3, আর এটা এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান, কারেক্ট? তো যার মধ্যে সি এর ভ্যালুটা আমি সরাসরি পেয়ে গেলাম, তাহলে আমার বাকি কি পড়ে থাকছে? এ আর বি এর ভ্যালুটা, ঠিক আছে? তো এ আর বি এর ভ্যালুটা আমি কি করে পাবো? তো এই লাস্ট দুটো ইকুয়েশনে আমি সি এর ভ্যালুটা ভরে দেবো। তো সি এর ভ্যালুটা যদি ভরে দেবো, তাহলে আমি কি পাবো? এ প্লাস বি প্লাস সি, সি এর জায়গায় ওয়ান ইজ ইকুয়ালস টু 3, যেটা আমাকে কি দেবে? এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 2। নেক্সট ইকুয়েশনে কি পাবো? এ মাইনাস বি প্লাস সি, সি এর জায়গায় ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এই ওয়ানটা ওদিকে গেলে কি দেবে? মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাস 2, ঠিক আছে? এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমি এ আর বি পেয়ে যাবো, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমি এ বি পেয়ে যাবো। এই দুটো যদি আমি সলভ করি, যদি আমি দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিই, দেখ, এই ইকুয়েশনকে যদি আমি অ্যাড করি, তাহলে বি আর বি ক্যান্সেল আউট হয়ে গেলে, তাহলে 2a ইকুয়াল টু 0, তাহলে 2a ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 0। আচ্ছা, a ইকুয়াল টু 0, তাহলে b এর ভ্যালুটা পাওয়া খুব ইজি হয়ে যাবে, কারণ আমাকে যে কোনো একটা ইকুয়েশনে a এর ভ্যালুটা পুট করতে হবে। তো 0 প্লাস b ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ b ইজ ইকুয়াল টু 2। তার মানে আমি a এর ভ্যালু পেলাম 0, b এর ভ্যালু পেলাম 2, c এর ভ্যালু পেলাম 1। আমার রিমাইন্ডার কি ছিল? রিমাইন্ডার ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে আমার রিমাইন্ডার কি হয়ে যাবে? রিমাইন্ডার মানে হয়ে যাবে 0x স্কয়ার মানে 0 প্লাস bx মানে 2x প্লাস c মানে 1। তাহলে আমার রিমাইন্ডার কত? 2x প্লাস 1।
বুঝলি কি বুঝলি না বল? কিরে হ্যাঁ। ঠিক আছে, ইন্টারেস্টিং। এটাও গেল। নেক্সট আমরা যে বেসিক টপিক গুলোর উপর আরো কথা বলবো, আরো কিছু কিছু টপিক আছে। তার মধ্যে আরেকটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, রেশিও, অনুপাত, প্রপোর্শন, সমানুপাত। অনুপাত সমানুপাত আমরা ক্লাস 8-এ পড়েছিলাম সম্ভবত, তো আমি তো এইটাই পড়েছিলাম, তখন আমার অনেক ডাউট ছিল, এখন আশা করি তো তোদেরও থাকবে না। এগুলো ক্লিয়ার করা দরকার আগে, নয়তো আমি যে জায়গাটা যেতে চাই ক্যালকুলাস পুরো বাউন্স খেয়ে যাবে এই জিনিসগুলো ক্লিয়ার না থাকলে। আচ্ছা, কি বলছি, প্রথম পয়েন্ট লিখবি তোরাও। ইফ A and B are quantities of same type, then ratio is denoted by A:B. Second point, if A and B are same, এখানে এটা লিখে দে, or এরকম ভাবে দেখা, এটাকে A by B দেখায়, to be a same quantities, then ratio is equals to A:B. দুটো একই কথা কিন্তু একটু তফাৎ আছে, যাই হোক। আচ্ছা, সেম কোয়ান্টিটি মানে কি আর সেম টাইপের কোয়ান্টিটি মানে কি? প্রথম কথা, সেম কোয়ান্টিটিস অফ সেম টাইপ এর মানে হচ্ছে আমরা দুটোর রেশিও, যে মানে দুটো কোয়ান্টিটি যার রেশিওর কথা বলছি, প্রথম কথা ওটা সেম টাইপের হতে হবে। টাইপ মানে মানে একটা যদি আমরা ওয়েটের কথা বলি, ওর সাথে আমরা টাইমের রেশিও নেবো না নিশ্চয়ই, ওয়েটের সাথে ওয়েটের রেশিও নেবো। আমি যদি বলি যে তোর কাছে 10 কেজি আম আছে, আমার কাছে 5 কেজি আম আছে, তাহলে দুজনের রেশিও কত হয়ে যাবে? 2:1। ঠিক আছে, যদি তোর কাছে বলি যে 10 কেজি আম আছে, আমার কাছে 5 লিটার জল আছে, দুটো রেশিও কোনো মানে হয় না এই কথাটা। ঠিক আছে, কারণ একটা ভলিউম হয়ে যাবে আর একটা হয়ে যাবে ওয়েট। ওয়েটের সাথে ওয়েটের রেশিও বলা যায়, ভলিউমের সাথে ভলিউমের রেশিও বলা যায়, টাইমের সাথে টাইমের রেশিও বলা যায়। ঠিক আছে, সেই জন্য হচ্ছে সেম, আমরা রেশিও দুটো সবসময় নিই সেম টাইপের কোয়ান্টিটি। আচ্ছা, রেশিও বলতে আমরা যেরকম ভাবে বুঝি যে A:B, ঠিক আছে, দেন আরো এরকম কিছু দেখতে পাওয়া যায় যে A²:B², এটাকে বলা হয় ডুপ্লিকেট রেশিও। কি বলা হয়? ডুপ্লিকেট রেশিও, মানে এগুলো টার্মিনোলজি মনে রাখা দরকার। আরো হয় A³:B³, এটাকে বলা হয় ট্রিপ্লিকেট রেশিও। A⁻²:B², এটাকে বলা হয় সাব ডুপ্লিকেট রেশিও। একটা হয় A⁻⁻³:B², এটাকে বলা হয় সাব ট্রিপ্লিকেট রেশিও। ঠিক আছে, লেখা হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, দুটো পয়েন্ট লেখা হয়েছে। নেক্সট পয়েন্ট, সি, রেশিও
can also be compounded if x is to y, a is to b, m is to n are three ratios. আমি বলবো খুব তাড়াতাড়ি বলবো কারণ কিছু নেই, বলবো three ratios. Then compounded ratio মানে কি? compounded ratio মানে গুণ করে দেবো, ঠিক আছে? মানে তোর কাছে তিনটা ধরনের রেশিও আছে, এক্স ইস টু ওয়াই, এস টু বি, এম এস টু এন, ঠিক আছে? তাহলে এই তিনটার কম্পাউন্ডেড রেশিও কি হয়ে যাবে? কম্পাউন্ডেড রেশিও হয়ে যাবে এক্স বাই ওয়াই ইন্টু এ বাই বি ইন্টু এম বাই এন, ঠিক আছে? কম্পাউন্ডেড রেশিওর মানে হচ্ছে বি। কোন একটা রেশিও আছে এ ইস টু বি, আমরা জানি এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি টু এ বাই টু বি, সেম জিনিস ওপর নিচে মাল্টিপ্লাই করছি, কিছু যায় আসে না, ঠিক আছে? বা 17a বাই 17b, ঠিক আছে? মানে আমি যে কোনো রেশিও আছে ওটাকে আমি সেম কোয়ান্টিটিতে যদি ওপর নিচে মাল্টিপ্লাই করি আমার রেশিও আনচেঞ্জ থাকে, ঠিক আছে? এইসব জিনিস জানি। If A, B and C, D are in proportion, then proportion মানে সমানুপাতে, মানে A আর B, C আর D সমানুপাতে আছে। It means A is to B proportionate to C is to D, প্রপোর্শনেট বলে। A is to B proportionate to C is to D, এর মানে কি? মানে হচ্ছে A রেশিওটা আর A রেশিওটা সমান, ব্যাস পাতি মানে আর কিছু নেই। এটা মানে A বাই B ইজ ইকুয়াল টু C বাই D, ঠিক আছে? এটার মানে আমি যদি বলি 1:2 is proportionate to 2:4, ঠিক আছে? আমরা জানি যে এটা কি হয়, 1/2 is equal to 2/4, which is true, ঠিক আছে? দুটো রেশিও যদি প্রপোর্শনে থাকে, তাহলে আমরা এরকম ভাবে এটাকে ডিনোট করে দিই, ঠিক আছে? যেমন 2:4 is proportionate to 3:6, এগুলো আমরা ছোটবেলা দেখেছিলাম, তখন বুঝতে পারতাম না, যদি বুঝতে পারতাম তাহলে আবার দেখে নিই। আমি জানি যে দেখ এই রেশিওটা দেখ, আর এই রেশিওটা কত হবে, এটাও তোকে 1/2 দেবে, এটাও 1/2 দেবে, ওকে? if A, B, C are in continued proportion, then the ABC continued proportion মানে কি? A is to B is proportionate to B is to C, অর্থাৎ A by B is equals to B by C, এটার মানে হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন, মানে কন্টিনিউয়াসলি প্রপোর্শন, মানে A is to B, B is to C। এখানে যদি আরেকটা থাকতো তখন C is to D হয়ে যেত ইকুয়াল টু, ওকে? মানে যদি আমি এরকম হতো, এটা 1 নম্বর, 2 নম্বর, কন্টিনিউয়াস প্রপোর্শন মানে কন্টিনিউটি থাকবে একটা, ঠিক আছে? if A, B, C, D are in continued proportion, ঠিক আছে? তাহলে কি হবে? A is to B equals to B is to C is equals to C is to D, রাইট? এটাকে আমরা কিভাবে দেখাবো? A is to B proportionate to B is to C is proportionate to C is to D, ঠিক আছে? যদি আমি এটাকে বলি যে A into C is equals to B square, তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এই জিনিসটা কি ব্যাপার, হলো? মুছে দিই, ঠিক আছে? আরো একটা পয়েন্ট লিখে ছেড়ে দেবো, ঠিক আছে? F হলো G,
জি হচ্ছে কম্পোনেন্ডো, বা ছোটবেলা থেকে যারা যারা শুনেছিলিস যোগ প্রক্রিয়া, ঠিক আছে, ভাগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়াকে বলা হয় ইংলিশে কম্পোনেন্ডো, আর ভাগ প্রক্রিয়াকে বলা হয় ডিভিডেন্ডো, ঠিক আছে। তো কম্পোনেন্ডোর মানে কি, ধরে নে এ ইস টু বি ইজ ইকুয়ালস টু সি ইস টু ডি যদি হয়, ঠিক আছে, তাহলে আমি দুদিকে যদি এক এক যোগ করি তাহলেও আমার ইকুয়ালি হবে। যদি আমি এদিকে এক যোগ করে দিই আর এদিকে এক যোগ করে দিই তাহলে আমার ব্যাপারটা তো ইকুয়ালি হলো। আর যদি আমি, যেহেতু আমি এক যোগ করি, সেটাকে আমি পরের লাইন লিখতে পারি এ প্লাস বি ডিভাইড বাই বি, সি প্লাস ডি ডিভাইড বাই ডি, ঠিক আছে। তো কম্পোনেন্ট মানে কি, যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি হলে আমরা এটা লিখতে পারি যে ওপরেরটার সাথে নিচেরটা যোগফল প্লাস ওপরেরটার সাথে নিচেরটা যোগফল, নিচে যেটা আছে সেম, ঠিক আছে। তো এটা হলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, এটা হচ্ছে কম্পোনেন্ট। ওকে, তো কম্পোনেন্ট আমাদেরকে কি বলে, এ বাই বি প্লাস ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে, এটা হলে ওপরেরটা যোগ নিচেরটা বাই নিচেরটা ইজ ইকুয়াল টু ওপরেরটা যোগ নিচেরটা ডিভাইড বাই নিচেরটা। ফাইন, কম্পোনেন্টের পরে ডিভিডেন্ডো, ডিভিডেন্ডো বা ভাগ প্রক্রিয়া। সেম ভাবে কিছুই না, ওখানে এক যোগ করেছিলাম, এখানে এক ভাগ করে দেবো, বিয়োগ করে দেবো। তো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে এ বাই বি মাইনাস ওয়ান একদিকে করে দিলাম, এদিকেও মাইনাস ওয়ান করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে রে, এ মাইনাস বি ডিভাইড বাই বি, আর এটা কি হয়ে যাচ্ছে রে, সি মাইনাস ডি ডিভাইড বাই ডি, রাইট। তো ডিভিডেন্ডও কি বলছে, যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে আমি এটা লিখতেই পারি যে উপরেরটা ভাগ এই উপরেরটা বিয়োগ নিচেরটা বাই নিচেরটা ইজ ইকুয়াল টু উপরেরটা বিয়োগ নিচেরটা বাই নিচেরটা। আচ্ছা, এইবারে আমি এই দুটো প্রপার্টিকে মার্জ করবো, কারণ এই দুটো প্রপার্টি আলাদা আলাদা ভাবে কোনো কাজের নয়, ঠিক আছে। কি করে মার্জ করব, দেখ আমি এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি, সেটাকে একটু নিচে লিখে দিই, এ প্লাস বি ডিভিডেন্ড কি বলে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে উপরেরটা বিয়োগ নিচেরটা বাই নিচেরটা ইজ ইকুয়াল টু উপরেরটা বিয়োগ নিচেরটা বাই নিচেরটা। তো আমি যদি একে এদিকে এর নিচে নিয়ে চলে আসি, সি প্লাস ডি ইজ ইকুয়াল টু বি বাই ডি করি, আর এটাকে রিলেশন 1 বলে দাবি করছি, আর এখানে কি বলছি, এ মাইনাস বি বাই সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু বি বাই ডি, এটাকে আমি রিলেশন 2 বলে দাবি করছি। দেখ এখানেও বি বাই ডি ইজ ইকুয়াল টু কি বলছে, এ প্লাস বি ডিভাইড বাই সি প্লাস ডি, আর এখানেও বি মাইনাস ডি কি বলছে, যে এ মাইনাস বি ডিভাইড বাই সি মাইনাস ডি। তার মানে এই দুটো ইকুয়াল, তার মানে এই দুটো ইকুয়াল, তার মানে এ প্লাস বি ডিভাইড বাই সি প্লাস ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি। এবার আমি কি করছি, এখান থেকে নেক্সট লাইন আমি যেটা লিখছি, আমি একে এর নিচে পাঠাচ্ছি, একে এর নিচে পাঠাচ্ছি, আর একে এর নিচে পাঠাচ্ছি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি, ঠিক আছে। আর এই যে দুটোকে, এই দুটো এলো কোথা, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো থেকে, এই দুটো এলো কি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো থেকে, তাহলে এই যে যেটা আমরা বলি এটাকে বলি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, বা বাংলায় আমরা একে বলতাম যোগভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, ঠিক আছে। এটাই আমাদের কাজে। এই যে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো কি বলে, আমি পুরো স্টেটমেন্টটা ফাইনালাইজ করছি, যে যদি এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হয়, যদি এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি উপরেরটা যোগ নিচেরটা ডিভাইড বাই উপরেরটা বিয়োগ নিচেরটা, কি বললাম কথাটা, উপরেরটা যোগ নিচেরটা ডিভাইড বাই উপরেরটা বিয়োগ নিচেরটা ইজ ইকুয়ালস টু এখানেও সেম ভাবে উপরেরটা যোগ নিচেরটা ডিভাইড বাই উপরেরটা বিয়োগ নিচেরটা, ঠিক আছে। তো এটা আমার বলে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড, ঠিক আছে। এখান থেকে আমরা এটা লিখতে পারি, ওকে, এটা কাজে। ঠিক আছে, আজকে তাহলে এত অব্দি থাক, নেক্সট আমরা আর পরের প্রপার্টি গুলো আর এখন করাবো না। সায়ক, বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, কি আর